সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, লেখক, বাংলা এ প্লাস। এইচএসসি শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ কোর্স আমি শুরু করে দিলাম। এটাই হচ্ছে তার প্রথম ক্লাস। আমি এইচএসসিতে যতগুলো টপিক রয়েছে সেটার বাংলা প্রথম পত্র কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। এখন আমি শুরু করেছি বাংলা দ্বিতীয় পত্র, এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এই কোর্সে বাংলা দ্বিতীয় পত্রে আমরা যে যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে এই যে বাংলা উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, পদ, এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি, সমাস, প্রকৃতি প্রত্যয়, একদম প্রতিটা টপিক, হ্যাঁ, অনুবাদ, পারিভাষিক শব্দ, সারমর্ম, দিনলিপি, ইমেল, প্রতিবেদন, ভাষণ, ভাব সম্প্রসারণ সবই শিখব। তো আজকে শুরুর দিকে ক্লাসটা হচ্ছে, প্রথমের ক্লাসটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। তো এইচএসসি শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো চিন্তা করবে না, জাস্ট এই যে প্লেলিস্টটা রয়েছে না, এই প্লেলিস্টের ভিডিওগুলো এক এক করে দেখবে, নোট করবে, তোমার বাংলা দ্বিতীয় পত্র শেষ। খুবই সিম্পল। এই প্লেলিস্টের নাম হচ্ছে এইচএসসি বাংলা সেকেন্ড পেপার ব্র্যাকেট বাংলা এ প্লাস। এটা লিখে সার্চ করলেও প্লেলিস্টটা চলে আসবে, অথবা নাহিদ 24 ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা খুঁজে পেতে পারো। এই প্লেলিস্টের প্রতিটা ভিডিও এক এক করে দেখলে বাংলা সেকেন্ড পেপার শেষ। ওকে, তো বাংলা উচ্চারণের নিয়ম টপিকে এইচএসসি বোর্ড পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে স্বরে অ ধ্বনি বা এ ধ্বনি এর 5টা নিয়ম লেখো, উদাহরণসহ নিয়ম লেখো। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকে, কিছু শব্দ দেওয়া থাকে, যেমন হচ্ছে যে অদ্য, গদ্য, এই শব্দগুলোর উচ্চারণ লিখতে বলা হয়। তো অবশ্যই অথবা দিয়ে যে প্রশ্নটা থাকে, শব্দগুলো উচ্চারণ লেখা, যে এই জিনিসটা লেখা ভালো যদি কমন পড়ে বা প্রতিটা শব্দের উচ্চারণ যদি জানা থাকে, তাহলে তো অবশ্যই ভালো, তাহলে খুব সহজেই ইজিলি ফুল মার্কস তোলা যায়। আর যদি না জানা থাকে বা মিডিয়াম স্টুডেন্ট বা কমন পড়ছে না বা কয়েকটা আমার সন্দেহ লাগতেছে, সেক্ষেত্রে আমরা এই 5টা যে নিয়ম উদাহরণসহ সেটা আমরা দিব। আর এটা আসলে খুবই কমন প্রশ্ন, আমি জানি পরীক্ষায় যেটা আসবে, তো জানার পরেও আমি কেন পড়বো না, মানে এই প্রশ্নগুলো আসেই, এই এ ধ্বনি, অধ্বনি, এটা আসেই, মানে প্রতিটা বোর্ডেই আসে, এই 3টা পড়লেই একটা কমন। তো যেটা আমি জানি সেটা আমি পড়ছি না কেন, সেটাই আমার প্রশ্ন, যে আমি জানি এটা আসবে, সো এটা না পড়ে যাওয়াটা একটা বোকামি না? তো বাংলা স্বরে অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম আমরা দেখি। যে শব্দের প্রথমে যদি স্বরে অ থাকে, এর ফলে জ ফলা যুক্ত যদি কোনো ব্যঞ্জনবর্ণ থাকে, সেক্ষেত্রে স্বরে অ এর উচ্চারণ হয় ও এর মতো। স্বরে অ এর পরে যদি জফলা থাকে, সোজা কথা, স্বরে অ এর পরে যদি জফলা থাকে, তখন স্বরে অ এর উচ্চারণ হয়ে যায় ও। যেমন অদ্য, এটার সঠিক উচ্চারণ হচ্ছে অদ্য, কারণ স্বরে অ এর পরে একটা জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ রয়েছে, সেটা হচ্ছে দয়ে জফলা, আর এ কারণে সেই স্বরে অ এর উচ্চারণ হয়ে গেছে ও, অদ্য। ঠিক সেমনভাবে গদ্য, কন্যা, বন্যা, এটাই। স্বরে অ যদি না বোধক শব্দ হয়, তখন কিন্তু এই নিয়মটা হবে না, তখন স্বরে অ ও হয়ে যাবে না। যেমন অনিয়ম, মানে নিয়মের যেটা নেগেটিভ, অনিয়ম, না বোধক, হ্যাঁ, অদূর, অমর, হ্যাঁ, তাছাড়া এখানে জফলাযুক্ত ব্যঞ্জনও নাই স্বরে অ এর পরে, এই জন্য এখানে স্বরে অ স্বরে ও হয়ে যাবে না, অবিকৃত থাকবে। আর শব্দের প্রথমে যদি অযুক্ত রফাল্লা থাকে, সেক্ষেত্রেও শুরুর দিকে যে স্বরে অ, সেটার উচ্চারণ সাধারণত ওকার হয়ে যায়। হ্যাঁ, অযুক্ত যদি রফালা থাকে, যেমন গ্র অ, গ্র অ, শেষে আছে অ, তারপরে রয়েছে রফালা, গ্রো, এই জন্য এটার উচ্চারণ গ্রন্থ না গ্রন্থ, মানে স্বরে অ এর উচ্চারণটা হয়ে যাবে ও, গ্রন্থ না গ্রন্থ, ব্রত, ভ্রমণ, নট ভ্রমণ। ওকে, শব্দের প্রথমে যদি স্বরে অ এর পরে খ, উ, রি থাকে, সেক্ষেত্রে স্বরে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়ে যায়। যেমন যক্ষ, হ্যাঁ, এখানে জ অ এর পরে খ রয়েছে, খ, এই স্বরে অ এর পরে খ থাকার কারণে সেটার উচ্চারণ হয়ে গেছে ও এর মতো, যক্ষ, লক্ষ, অক্ষ, দক্ষ। হ্যাঁ, স্বরে অ এর পরে যদি রস্বই দীর্ঘই রস্ব দ্রু থাকে, তখনও স্বরের উচ্চারণ ও এর মতো হয়ে যায়। হ্যাঁ, স্বরে অ রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ আছে, সেক্ষেত্রেও এই উচ্চারণটা হবে ও এর মতো, অভিমান, নদী, হ্যাঁ, এরকম হয়ে যাবে। ওকে, তো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, যে এ ধ্বনির উচ্চারণ। হ্যাঁ, এ ধ্বনির উচ্চারণ আমরা এখানে এই কয়েকটা 3টা উচ্চারণ পড়লেই আসলে বেশিরভাগ সময় কমন পাওয়া যায়। এছাড়া তোমরা আরও দেখতে পারো, বাট আমার মনে হয় যে লাগবে না। এই 3টা পড়ার পরে তোমরা আরও কিছু নিয়ম পড়ো, যাতে করে ওই অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারো। হ্যাঁ, তো এই যে স্লাইডগুলো, এটা নিচ্ছে কিন্তু আমার নিজেরই লেখা বাংলা এ প্লাস বই থেকে, তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারো। এই বইটা নাহিদ24.com থেকে ইজিলি কিনতে পারবে, না পারলে এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে,
হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, বাট ওয়েবসাইটে অর্ডার করা সবচেয়ে বেস্ট। ওয়েবসাইটে অর্ডার করা হচ্ছে স্মার্ট ওয়ে, হ্যাঁ, ওখানে মেমো পাচ্ছ তুমি। ওকে, এ ধ্বনির উচ্চারণের 5টা নিয়ম আমরা দেখি, যে একাক্ষর বা মনোসিলেবল সর্বনাম, হ্যাঁ, একাক্ষর সর্বনাম বা ইংরেজিতে যেটাকে বলে মনোসিলেবল। একাক্ষর অনেকেই বোঝে না, আবার এটা আসলে বোঝাই দেই হালকা করে, মানে এটা মানে জাস্ট এক নিঃশ্বাসে উচ্চারিত, এক সিলেবল পড়া নাই ছোটোবেলায়, হ্যাঁ, একবার উচ্চারিত। সো যেমন দেখা যাচ্ছে এই যে এ, কে, সে, যে, এগুলো কি আর ভাঙা যায়? যায় না কিন্তু, হ্যাঁ, এটা একবারই উচ্চারণ হয়। কিন্তু আমি যদি এরকম বলি যে তারপরে, তাহলে দেখো তারপরে দুইবার কিন্তু উচ্চারণ করতেছি, হ্যাঁ, তাহলে এখানে 2 অক্ষর আছে। তো এইরকম এখানে আসলে আমাদের একটাই অক্ষর রয়েছে, এ, কে, সে। এই মনোসিলেবল বা একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, অর্থাৎ অবিকৃত। এর উচ্চারণ ও বা এরকম এরকম হবে না। এ, কে, সে, এটাকে কে, সে, জ্যা এরকম বলা যাবে না, হ্যাঁ, কারণ এগুলো মনোসিলেবল একাক্ষর শব্দ, এগুলোর অবিকৃত উচ্চারণ হবে। শব্দের প্রথমে যদি একার থাকে এবং তারপরে যদি রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ এ, ও, র, জ, র, ল, স এবং হ থাকে সাধারণত, তখন এ অবিকৃতভাবে উচ্চারিত হয়। এ কি হয়? অবিকৃতভাবে উচ্চারিত হয়। যেমন দেখো একই, দেখি, মেকি। অনেকে বোঝে নেই, আরেকটু বুঝে দেয় যে শব্দের প্রথমে যদি এ থাকে, একার যদি থাকে, যেমন হচ্ছে একই, এখানে শব্দের প্রথমে এ রয়েছে, দেখি, এই যে একার রয়েছে এ, হ্যাঁ, মেকি একার রয়েছে, এ বা একার যদি থাকে তখন তারপরে যদি রস্বই দীর্ঘ রস্ব, যেমন এখানে দেখো রস্বই যদি থাকে, এই যে এরকম যদি রস্বই থাকে, রস্বই দীর্ঘ রস্ব দীর্ঘ ও, জ, র, ল, স, হ থাকে, তখন ওই এটাও কিন্তু অবিকৃতভাবে উচ্চারিত হয়ে যায়। শব্দের শুরুতে যদি একার থাকে এবং একারের পরে যদি অনুস্বর উক এরকম যদি থাকে, হ্যাঁ, তখন তারপরে কিন্তু রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ এগুলো অনুপস্থিত থাকে। একটু আগে যেটা দেখলাম যে এই রস্বই দীর্ঘ এগুলো থাকলে এটা অবিকৃত হবে। বাট যদি কখনো এরকম হয় যে শব্দের শুরুতে একার রয়েছে এবং একারের পরে এই যে অনুস্বর, হ্যাঁ, এরপরে যদি রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ এগুলো যদি না থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু একারটা একার রূপে উচ্চারিত হয়, তখন আর স্বাভাবিকভাবে উচ্চারিত হবে না। যেমন এটাকে আমরা টেংরা বললে হবে না, এটাকে বলতে হবে ট্যাংরা। কি বলতে হবে? ট্যাংরা, হ্যাঁ। সো এটাকে, কারণ হচ্ছে এখানে শব্দের শুরুতে রয়েছে একার, একার রয়েছে, তারপরে একটা অনুস্বর রয়েছে, এই জন্য এটার উচ্চারণটা হয়ে যাবে এই এর উচ্চারণ হয়ে যাবে ট্যাংরা, হ্যাঁ। একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে তখন সাথে একারের উচ্চারণ হয়ে যায়। একার যুক্ত একাক্ষর আমরা একটু আগে পড়ে আসলাম সর্বনাম, সেটা স্বাভাবিক উচ্চারিত হবে। বাট একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয়, যেমন ঠেল থেকে যুক্ত হয়ে গেছে ঠেলা, হ্যাঁ, বেচ থেকে যুক্ত হয়ে গেছে বেচা, খেপ খেপা, হ্যাঁ। তো এই যে প্রত্যয় যুক্ত হয়েছে, হ্যাঁ, মূল ধাতু কিন্তু ঠেল থেকে প্রত্যয় যুক্ত হয়েছে ঠেলা, এই প্রত্যয় যুক্ত হয়ে পরে এটার উচ্চারণ হয়ে গেছে ঠেলা। যদি নর্মালি আমরা এটাকে উচ্চারণ করি তাহলে হয়ে যেত ঠেলা, কিন্তু উচ্চারণ করার সময় বলতে হবে ঠেলা। এটা যদি আমরা উচ্চারণ করতাম নর্মালি হওয়া উচিত ছিল বেচা, কিন্তু আসলে আমরা বলি বেচা, হ্যাঁ, খেপা না খেপা দুর্বাসা। ওকে, তো এরকম 1, 11, 13 ইত্যাদি সংখ্যাবাচক শব্দের এ ধ্বনি সাধারণত উচ্চারিত হয়। আমরা এটাকে যদি এক বলি তাহলে কিন্তু হবে না, এক, এটা উচ্চারণ কি এক, হ্যাঁ। অনেকে স্টাইল করে বলে এক, কিন্তু ওইটা কিন্তু ভুল উচ্চারণ। 11 না 11, 13 না 13, হ্যাঁ, কারণ এই যে সংখ্যাবাচক শব্দগুলো এদের এ ধ্বনিটা সাধারণত একারের মতো উচ্চারিত হয়, হ্যাঁ। বর্তমানের অনুজ্ঞায় তুচ্ছার্থে ও মধ্যম পুরুষের ক্রিয়াপদে এর উচ্চারণ সাধারণত এর মতো হয়, হ্যাঁ। বর্তমানের অনুজ্ঞায় না, এগুলো আমরা কালে দেখব। সাধারণত আমরা দেখে রাখি যে অর্ডার বা এরকম কোনো কিছু তুচ্ছার্থ বা এরকম মধ্যম পুরুষের ক্রিয়াপদ ভাড়া পেয়ে যদি এর উচ্চারণটা সাধারণত এর মতো হয়ে যায়। যেমন আমরা এটাকে বলবো না দেখ, এটাকে বলতে হবে দেখ। যেমন এটাকে আমরা বলবো না খেলা, এটাকে বলবো খেলা। এই যে উচ্চারণগুলো, হ্যাঁ। তো এরপরে আমরা আলোচনা করবো বফালাইয়ের উচ্চারণ, হ্যাঁ। বফালাইয়ের উচ্চারণের 5টা নিয়ম আমরা এখানে উদাহরণ সহ দেখব। তো অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করব বাংলা এ প্লাস বইটা সংগ্রহ করার, কারণ আমরা তো আসলে এই পুরো কোর্সটাই তো করতেছি বাংলা এ প্লাস বই থেকে। তো আমাদের কাছে এই বইটা থাকলে না খুব সহজ হয়ে যায়, শুধুমাত্র ক্লাস করলে আসলে হয় না, বই থাকা লাগে। বই না থাকলে এই জিনিসগুলা ভিডিও বারবার দেখতে ইচ্ছা করে না, হ্যাঁ। ভিডিও বারবার দেখলে চোখেরও সমস্যা হবে। এটা আমরা
ক্লাস করতেছি বাট শিখতেছি, বাট ভবিষ্যতে আবার চেক করার জন্য বা পরীক্ষার আগের রাতে দেখার জন্য হলেও একটা বই দরকার। ওকে, তো বফালার উচ্চারণে আমরা প্রথম নিয়মটা পড়ব যে পদের আদিতে মানে শুরুতে অবস্থিত ব্যঞ্জন বর্ণে বফালা যুক্ত হলে সেই বফালার কোনো উচ্চারণ হয় না। শব্দের শুরুতে যদি কোনো ব্যঞ্জন বর্ণে বফালা যুক্ত হয় তখন সেই বফালার কোনো উচ্চারণ হয় না। যেমন জ্বলন্ত, আমরা এটাকে বলবো না জ্বলন্ত, বলি কি বলি না, কারণ এখানে শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণ জ, তার সাথে যুক্ত হয়েছে ব, এই জন্য বটা কোনো উচ্চারণই হবে না। জ্বলন্ত, জ্বলন্ত না, হ্যাঁ, স্বাগত নট স্বাবগত, এরকম, হ্যাঁ, স্বাধিকার, হ্যাঁ। আর এটা মনে রাখতে হবে যে এখানে মূর্ধন্য বা যেই স্বরে থাকুক না কেন আমরা উচ্চারণ করার সময় আমরা লিখব তালব্য স, উচ্চারণ করার সময় লেখার সময় আমরা লিখব তালব্য স। হ্যাঁ, এখানে যতই দন্ত স থাক এখানে আমরা লিখব তালব্য স, স্বদেশ উচ্চারণে। ওকে, পদের মধ্যে বা শেষে অবস্থিত কোনো বর্ণের সঙ্গে যদি বফালা যুক্ত হয়, পদের শেষের দিকে যদি কোনো বর্ণের সঙ্গে বা বর্ণের সঙ্গে যদি কোনো বফালা যুক্ত হয় তখন সেই বর্ণটা কিন্তু দ্বিত্ব হয়, হ্যাঁ, মানে দুইবার উচ্চারণ হবে। হ্যাঁ, এটাকে আমরা বলবো আশ্বিন নট আশ্বিন, আশ্বিন বা আশবিনও বলা যাবে না। হ্যাঁ, যদি এটা শব্দের শুরুতে হইতো তখন বফালার উচ্চারণ হইতো না, যেহেতু এটা মাঝখানে বা শেষের মধ্যে রয়েছে এবং এইখানে এই বফালাটা যুক্ত হলে এটাকে আমরা দুইবার উচ্চারণ করবো, বলবো আশ্বিন, অশ্ব, বিশ্ব নট বিশ্ব, বিদ্যান, বানও বলা যাবে না কিন্তু বিদ্যান বলতে হবে, কারণ ওই বফালাটা যার সাথে যুক্ত হবে ওইটাকে আমরা দুইবার উচ্চারণ করব। হ্যাঁ, বফালাটা যুক্ত হয়েছে শয়ের সাথে, ওই শটাকে দুইবার বলবো আশ্বিন। এখানে বফালাটা যুক্ত হয়েছে দয়ের সাথে, এই জন্য ওই দটাকে দুইবার উচ্চারণ করব, বিদ্যান। তো এখন আমরা আরেকটা নিয়ম দেখব, এই নিয়মটা হচ্ছে এই নিয়মের রিলেটেড। হ্যাঁ, যেমন হচ্ছে উদ্বেগ। তো আসলে এখানে আমরা যেটা পড়লাম যে বফালাটা যার সঙ্গে যুক্ত থাকবে সেটা দুইবার উচ্চারণ হবে, সেই অনুযায়ী কিন্তু এটাকে হওয়া উচিত ছিল উদ্বেগ হওয়া উচিত ছিল, কিন্তু না হয় উদ্বেগ হয়। এটা হওয়া উচিত ছিল উদ্বোধন, কিন্তু আসলে এটা সেটা না হয় উদ্বোধন। সেটা কেন হয় সেটা আমরা দেখব। তার মানে আমরা দেখব যে কোনো একটা শব্দ যদি উদ বা উদ উপসর্গ দিয়ে গঠিত কিনা, যদি এরকম গঠিত হয় এবং তারপরে দেখব যে সেই গঠিত শব্দের ত বা দয়ের সঙ্গে সেই বফালাটা যুক্ত হয়েছে কিনা, যে বফালাটা একটু আগে যুক্ত হয়েছে, যদি যুক্ত হয় তখন সেটা আমরা উচ্চারণ করব না, দ্বিত্ব উচ্চারণ করব না। যেমন উদ উপসর্গ রয়েছে দয়ের সাথে, শেষে দয়ের সাথে আবার বফালাও যুক্ত রয়েছে, তো এটাকে আমরা উদ্বেগ নর্মালি উচ্চারণ করব, উদ্বোধন। হ্যাঁ, ম ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বা। হ্যাঁ, তো এখানে আসলে যেটা হয়েছে যে সবার শেষে ব যুক্ত হয়েছে, অনেকে আবার বলবে যে হ্যাঁ এখানে তো সবার শেষে ব যুক্ত হয়েছিল তখন দ্বিতীয় উচ্চারণ হয়েছে, তো সেই অনুযায়ী এখানে হবে লম্মা, কিন্তু না, এটা তো লম্বা হচ্ছে না, লম্বা হচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ম ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন বফালা যুক্ত হবে তখন বয়ের উচ্চারণটা অবিকৃতই থাকবে, এটাকে দ্বিতীয় উচ্চারণ করা যাবে না। লম্বা, কম্বল, কারণ এখানে ম ব্যঞ্জনের সঙ্গে বফালা যুক্ত হয়েছে, এটা আলাদা একটা নিয়ম। হ্যাঁ, বাংলা নিয়মগুলা, বানানের নিয়ম বা উচ্চারণের নিয়ম এইরকমই, একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আরেকটা নিয়ম দেখি যে ব ব্যঞ্জনের সঙ্গে বফালা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। হ্যাঁ, ব ব্যঞ্জনের সঙ্গে বফালা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। যেমন আব্বা। হ্যাঁ, এটাকে যদি দ্বিতীয় উচ্চারণ করি বা তখন কিন্তু আব্বাই হবে, আর দ্বিতীয় উচ্চারণ করার কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে তো দুইবার আছেই। তো ব ব্যঞ্জনের সঙ্গে যখন বফালা যুক্ত হবে তখন সেটাকে অন্য কোনো নিয়মের কাঠায় ফেলা যাবে না, এটা জাস্ট অবিকৃত থাকবে, আব্বা, ডিব্বা। বফালা অন্য কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তখন সেই বয়ের উচ্চারণ অনুচ্চারিত থাকে। যেমন হচ্ছে সান্ত্বনা। হ্যাঁ, দ্বন্দ্ব মানে হচ্ছে বফালা নিজেই যুক্ত থাকবে বাট সেটা একটা অন্য যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত থাকবে, মানে নয় ত, এটা কিন্তু নিজেই একটা ব্যঞ্জন বর্ণ মানে যুক্ত বর্ণ, নয় ত নিজেই একটা যুক্ত বর্ণ, তার সাথে আবার এক্সট্রা করে ব যুক্ত রয়েছে, নয় দ নিজেই একটা যুক্ত বর্ণ, তার সাথে একটা ব এক্সট্রা করে যুক্ত হয়েছে, তখনও কিন্তু সেই বয়ের উচ্চারণ অনুচ্চারিত থাকবে। সান্ত্বনা, দ্বন্দ্ব। হ্যাঁ, দ্বন্দ্ব। তো এইগুলো আমরা খেয়াল করব। আর অবশ্যই আমরা এই যে পুরা প্লেলিস্টটা দেখব, অনেকে কি করে দুই একটা ক্লাস দেখে চলে যায়, তো বা একটা ক্লাস আমার করে আর একটা ক্লাস আরেকজন করে, এভাবে কিন্তু হয় না, কারণ একজন শিক্ষক যেভাবে পড়ায়,
হ্যাঁ তোমরা কিন্তু ওই শিক্ষকের যে ক্লাস অনুযায়ী ওই শিক্ষকের মেথড অনুযায়ী যদি পড়ো তাহলে প্রপারলি শিখতে পারবা। আর না হলে এই যে একটা ক্লাস এইখানে আর একটা ক্লাস ওখানে এইভাবে করলে দেখা যাবে তোমার ভিত্তিটা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ একজন শিক্ষককে ফলো করো, যে কোনো একজন শিক্ষককে ফলো করো। যদি আমার ভিডিও ভালো নাও লাগে তাহলে তুমি অন্য কোনো একটা প্লেলিস্টে দেখো, বাট যে কোনো একজন শিক্ষকের পুরো একটা প্লেলিস্ট ফলো করো বাংলা সেকেন্ড পেপারে, তাহলে মনে হয় তোমার বেটার হবে। আর যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে কষ্ট করে জাস্ট এই বইটা কিনে ফেলিও, বাংলা A+ nahid24.com থেকে, অথবা রকমারি.com-এও পাওয়া যায়। এটা সবসময় বেস্ট সেলার থাকে। বইয়ের মূল্যটা বলছি না, কারণ হচ্ছে এটা তো এই ভিডিওটা 2 বছর পরেও এসে দেখবে অনেকে প্রাইস চেঞ্জ হয়ে যাবে। তোমরা nahid24.com-এ গিয়ে কারেন্ট প্রাইসটা দেখে নিও। আরেকটা কথা, তোমাদের অথবা দিয়ে যে প্রশ্নটা আসে যে কিছু কিছু শব্দ থাকে যে এই শব্দগুলোর সঠিক উচ্চারণ লেখো, তো ওইটা দেওয়ার জন্য তোমাকে এই পার্টটা করতে হবে, বাংলা উচ্চারণের নিয়ম 2। তো এই পার্টটার ক্লাস আমার অলরেডি ইউটিউবে দেওয়াই আছে, সেটা আমি কষ্ট করে তোমাদেরকে রিপিট কেন করব। তোমরা জাস্ট কি করবা, ইউটিউবে যাবা, আমি জাস্ট যেটা যেটা বলতেছি সেটা সেটা করবা, তাহলে আমি মনে করি বেটার হবে। হ্যাঁ তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে বাংলা উচ্চারণের নিয়ম, এই যে এটা। হ্যাঁ তোমরা জাস্ট ইউটিউবে সার্চ করবে বাংলা উচ্চারণের নিয়ম nahid24, বাংলা উচ্চারণের নিয়ম nahid24, এটা লিখে সার্চ করবে। সার্চ করে এই যে ক্লাসটা, হ্যাঁ বাংলা ব্যাকরণ বাংলা উচ্চারণের নিয়ম, এই যে ক্লাসটা, হ্যাঁ যেটা হচ্ছে 37 মিনিট 21 সেকেন্ডের, এই ক্লাসটা তোমরা করে নিও। হ্যাঁ এই ক্লাসটা করলে তোমার এই পার্ট 2টা শেষ হয়ে যাবে। এটা তোমার এই জন্যই শিখতে হবে, তোমার যদি কখনো এরকম হয় যে 1 নম্বরের কমন না আসতেছে, বা এরকম যদি ভালো মার্কস তুলতে চাও, 5-এ 5 10-এ 10 এরকম খাসা খাসা মার্কস যদি তুলতে চাও, তাহলে এই ক্লাসটা করতে হবে। কারণ এইখানে বাংলা দ্বিতীয় পত্রের যে উচ্চারণের যে বাকি যে নিয়মগুলো রয়েছে, এখানে যেগুলো নিয়ম পড়ালাম এখানে কি শেষ না, এখানে বাকি যে নিয়মগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে এখানে বোঝানো আছে। আর এগুলো যদি তুমি শিখতে পারো তাহলে তোমার 2টা অপশনই থাকতেছে, 1 নম্বর প্রশ্ন অথবা দিয়ে তারপরে যে প্রশ্ন থাকে, 2টাই তোমার কমন থাকতেছে। তখন তুমি যে কোনো যেটা খুশি সেখান থেকে তুমি বেছে নিতে পারবে। হ্যাঁ তাছাড়া আমি যে 3টা নিয়ম পড়ালাম, এই 3টা নিয়ম যে সবসময় কমন আসবে এমন তো না। এখানে এই ক্লাসটা করে নিও, সোজা কথা এই ক্লাসটা করে নিও, আমি করতে বলছি তোমরা করবা। হ্যাঁ আর কোনো কথা নাই। বাংলা উচ্চারণের নিয়ম nahid24 লিখে সার্চ দিলে এই যে 37 মিনিট 21 সেকেন্ডের যে ক্লাসটা, এই ক্লাসটা তোমরা করে নিও, সোজা কথা, ঠিক আছে। আর নেক্সট ক্লাস আমরা এটা নিয়ে আর আলোচনা করব না। নেক্সট ক্লাসে আমরা চলে যাব বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করব। একটা করে ক্লাসেই আমি একটা করে টপিক শেষ করে দেবো। তোমরা জাস্ট কোনো চিন্তা করবে না, আমি যেভাবে বলছি সেভাবে চলো, তোমাদের বাংলা সেকেন্ড পার্টের জন্য কোনো চিন্তা করতে হবে না, ঘরে বসেই শেষ হয়ে যাবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।